দুধ তো বিশ্বাসই করা যায় না। দুধ আমার মনে হয় যে বরং বাইরে থেকে পাউডার যেগুলো আসে ওগুলো যদি ভালো কোম্পানির হয় ওইগুলারে আমি বেশি বিশ্বাস করি। বাংলাদেশে এই তথাকথিত দুধ বাজারে দিয়ে আসে। মানে আপনাদের কাজটা করতে হবে, মানে নিরাপদ কর্তৃপক্ষের তথা সরকারের প্রতি ওনার যে আকুতি ছিল, কাজটা করতে হবে। আমাদের হেভি মেটাল পাচ্ছি গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা কথা বলছিলাম হেভি মেটাল নিয়ে। এখানে দুজন বিশেষজ্ঞ আসছিলেন, একজন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর এসেছিলেন, উনি এটা নিয়েই কাজ করেন। তো ওনারা আশ্বস্ত করলেন যে হেভি মেটাল আছে ঠিক আছে, কিন্তু একটা সময় পরে এগুলো গিয়ে জমা হয়ে হচ্ছে পোলট্রি মুরগির আপনার হাড়ের মধ্যে, মজ্জার মধ্যে, কিডনির মধ্যে, কলিজির মধ্যে বা অন্য জায়গায়। তো পরিচ্ছন্নভাবে হেভি মেটাল তো সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে ওনার কথা অনুযায়ী। তো কর্তৃপক্ষের আসলে লোক সংকট আছে, তাদের লজিস্টিকের সংকট আছে, তারপরও আমরা আশা করছি যে ওনারা কাজ করবেন। কাজ কি এত বছর আমরা করতে পারিনি, এখন কি হবে? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। আশা তো করতে হয়। আপনি যেটা একটা দেখাচ্ছিলেন যে সরকার একটা ব্যবস্থা নিয়েছে, সেটা ক্ষেত্র ছিল যে ট্যানারির বর্জনীয় না, জি না, এটা বলেছেন যে হাঁস মুরগিরও যে গাইডলাইনটা বলছেন যে গাইডলাইনের বাইরে যারা অ্যান্টিবায়োটিক দিবেন বা অন্যান্য পদার্থ দিবেন তাদেরকে 2 মাস সময় দিয়েছেন সরকার, কৃষি মন্ত্রণালয়। এর মধ্যে ঠিক হতে বলবেন, না তো ওনাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত। কারণ আমরা জানি যে পোলট্রি খাদ্য যেটা আছে, যে মাছের জন্য বলেন, মুরগির জন্য বলেন, এই যে ট্যানারির বর্জ্য যেগুলা, সেগুলো ব্যবহার যদি সম্পূর্ণ বন্ধ না করা যায়, এটা কিন্তু চলতেই থাকবে। এবং এটা কিন্তু কেন ছাড় দেওয়া হচ্ছে আমি জানি না। ট্যানারি এলাকার মাটিগুলোকে পরীক্ষা করা দরকার, কারণ এটা কৃষিপণ্য যেগুলো ইভেন উৎপন্ন হয়, যত শস্য উৎপাদন হচ্ছে, সেখানে কি পরিমাণ। আপনি যদি শুধু মুরগিরা খাচ্ছে, মাছেরা খাচ্ছে সেই জন্য যে আমরা সচেতন বা এটার জন্য আমরা কথা বলছি সেটা না। ওইখানে যে সবজি উৎপাদন হচ্ছে এবং সেটা বাজারজাতকরণের আগে এটা ল্যাবে পরীক্ষা করা উচিত। কারণ সেটাও এক ধরনের আপনাকে সেফটি, মানে রেসিডুয়াল একটা পিরিয়ড থাকা উচিত আর কি, যাতে করে আপনার সবজিতে যে কীটনাশকটা দেয়া হয় সেটা আপনার বাজারজাত করার আগে একটা টাইম পিরিয়ড বেঁধে দেওয়া আছে, সেটার ওইটা মেনটেন করে দেন বাজারজাত করা উচিত। আমরা মানছি না, কিন্তু আমরা মানছি না, আমাদের এখানে অত পরীক্ষা নাই। সো আমরা আসলে এখানে সব শিকার। তাহলে আমরা নিজেরা যেভাবে সচেতন হওয়ার যে জিনিসটা আছে, সেটা বরাবরই আমাদের বিশেষজ্ঞ যারা আছে তারা বলে যে আপনি খোলা বাজার থেকে মশলা কিনবেন না, সিরামিকের যে বাসন আছে ওগুলো সাধারণত ওইগুলোতে খাবেন না যেগুলোতে রং উঠে যায়। তো এগুলো আপনাকে সীসা থেকে কিছুটা মুক্তি দিতে পারে। এটা কি সাধারণের জন্য সম্ভব? সেটা হচ্ছে বিষয়। আর ফলমূল যেগুলো আপনি কিনতেছেন অন্তত 20 থেকে 25 মিনিট পানিতে ভিজিয়ে রাখেন, তারপর ভালোভাবে ধুয়ে নেন। না, এছাড়া তো আমাদের আর করার কিছু নাই। যখন সরকার এগুলোকে নিয়ে মাথা না ঘামায়, শিশু খাদ্যের উপরে মাথা না ঘামায়, আমাদের খাদ্যের উপরে মাথা না ঘামায়, এভাবে অনবরত চলতে দেয় একের পর এক, এবং কোনো ব্যবস্থা না নেয় দিনের পর দিন, তাহলে তো কোনো উপায় নাই আর আমাদের নিজেদের সচেতন হওয়া ছাড়া। বাংলাদেশে একটা পণ্য নাই যেটা আমি খেতে পারি, আমি যে মনে না এটা বোধহয় খাইতে পারি এরকম। যেমন ডিম খাইতে পারে, আছে ডিম সিদ্ধ, এটাতে বোধহয় কিছু নাই, সেখানেও ঝামেলা সেখানেও আছে। আমি একটা কলা খাইতে চাই, যে কলাও একটা ঝামেলা, পাকানো হচ্ছে, সেখানেও পাকানো হচ্ছে। তারপর আমি মনে করি যে যদি খাওয়ার মতো কিছু না পাই, আমি অন্তত ডিম আর কলা খাই, যে ঠিক আছে এগুলোতে অন্তত বাজে জিনিস পাওয়ার একটু সম্ভাবনা কম। তো সেই জায়গাতেও এখন কথা উঠছে যে সাধারণ মানুষের যেমন দুধ হচ্ছে অন্যতম একটা প্রোটিনের জায়গা, পুষ্টির জায়গা, এরপর হচ্ছে ক্যালসিয়ামের জায়গা, শিশুদের, বাচ্চাদের সাধারণত দুধ তো বিশ্বাসই করা যায় না। দুধ আমার মনে হয় যে বরং বাইরে থেকে পাউডার যেগুলো আসে ওগুলো যদি ভালো কোম্পানির হয় ওইগুলারে আমি বেশি বিশ্বাস করি। বাংলাদেশে তথাকথিত দুধ বাজারে দিয়ে আসছে পাউডারগুলো, সেগুলো দূষণ হয়ে গেছে, মানে নানা রকমের দিয়ে দূষণ করে ফেলেছে। না, এগুলো হচ্ছে রেগুলেটরি বডি লাগবে। সব জায়গাতে রেগুলেটরি বডি যদি থাকে তাহলে আপনি নির্বিঘ্নে খেতে পারেন, আদারওয়াইজ তো কোনো কিছুই আপনি খেতে পাচ্ছেন না। আমি একটা বিষয় আপনার সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে এখন যে বিদ্যুতের যে ভয়াবহ ক্রাইসিস তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের যে চিটাগাংয়ে যে দুটো যে এলএনজি, আমরা এলএনজির উপর নির্ভরশীল হয়ে গেছি। এলএনজি যেটা আপনার দুটোর মধ্যে একটা আপনার অকেজো হয়ে গেছে, আরেকটা কোনো রকম চলছে, সেটাও ধরেন এখন কমতে কমতে 50-এর জায়গায় 60 পর্যন্ত করেছিল একটা, এখন 40-এ নেমে আসছে।
আসার কারণে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। বিভ্রাটটা হয়েছে এই কারণে যে আমাদের ধরেন যেহেতু উৎপাদনই করতে পারছি না গ্যাস দিয়ে, তেল তো নাই, তো এখন এই যে বিভ্রাটের কারণে যে সাধারণ মানুষের মধ্যে সর্বোচ্চ কালের স্মরণাতীত কালের সবচেয়ে বড় ভয়াবহ আপনার লোডশেডিং হচ্ছে। আজকের পত্রিকায় আসছে যে প্রত্যেকটা আপনার পিডিবি বলেন তাদের অফিসগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ওরা আহ্বান জানিয়েছে আজকের পত্রিকায়। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ধরেন এই যে গত আওয়ামী লীগ সরকারের আমলে অনেকগুলো বিদ্যুতের আপনার পাওয়ার প্ল্যান্ট দেওয়া হলো, যেগুলোর ক্যাপাসিটি চার্জ নামে একটা চার্জ দিয়ে ওনাদেরকে বসিয়ে রাখা হচ্ছে, কারণ এখন তেল নাই, আপনার কোনো যেটা তেলের মাধ্যমে চলে তেল নাই। এই যে অব্যবস্থাপনা, আমরা আসলে উদ্ধার কি পাবো না? মানুষ কি এরকম ঢুকে ঢুকে আছে, গ্যাস নাই, ধরেন আপনার বাসায় গ্যাস নাই, গাড়িতে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তাহলে এই অবস্থা থেকে মুক্তির পথ কি? এই সরকার করবেই বা কি? আমার ওইটাই হচ্ছে এবার সরকারের দুর্ভাগ্য বলতে হবে। একদিক দিয়ে এমন একটা পরিস্থিতিতে তারা পেয়েছে 24শে জুলাইয়ের পরে, এমন একটা সরকারের হাতে পড়েছে যে আরও জাহান্নাম বানিয়ে গেছে। মানে আগে তো অবস্থা খারাপ ছিলই, শেখ হাসিনার আমলেও যে আমরা যে সুখের নহরে ছিলাম তা না। তবু একটা জিনিস বলতে হবে যে তারা অন্তত বিদ্যুতের যে চাহিদা, বিদ্যুতের যে পরিস্থিতি, গ্যাসের যে পরিস্থিতি, এটা অন্তত এমন লেভেলে রেখেছিল যে জন অসন্তোষ বাড়ার মতো হয়নি। হয়েছে, তাদের ওইখানেও দাম বাড়ছে, কিন্তু তারা যাওয়ার পর যারা আসলো, এত অথর্ব একটা সরকার, সে এটাকে আরও ঝামেলাটাকে আরও এক্সপিডাইট করে গেল। তারপরে এই সরকারের হাতে দায়িত্ব দিয়েছে, এই সরকার কি পাইলো? এই সরকার যুদ্ধ, যে ইরানের একটা ঝামেলা পেয়ে গেল। তারপরে তাদের কপাল এত খারাপ যে তারা আসলে সবসময় বিদ্যুৎ খাত নিয়ে তাদের সবসময় লোডশেডিং নিয়ে তাদের ঝামেলা হয়। লোডশেডিং আর বিদ্যুৎ খাত তাদের একটা, এটা তো আসলে ওভারনাইটে কিছু করার মতো সুযোগও নাই। না করারও নাই, কিন্তু কথা হচ্ছে যে এদের ভাগে কেন এগুলো পড়ে। এখন বলতেছে যে এটাকে আবার বেসরকারি খাতে দিয়ে দেওয়ার, জ্বালানি সেক্টরটা, এটা নিয়ে আরেকটা বিতর্ক তৈরি হচ্ছে। তার মানে কি ঢালাওভাবে প্রাইভেটাইজেশনের কোনো চক্রান্ত কিনা? ঢালাওভাবে প্রাইভেটাইজেশনে যদি চলে যায় তাহলে মানুষ করবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার 3,000 টাকা বিল আসতো বিদ্যুৎ বিল, সে জায়গায় গতকাল আমি দিয়েছি 8,300 সামথিং। তো এই 350 বা 24 টাকা এরকম। তো এই যদি পরিস্থিতি হয়, তাহলে সাধারণ মানুষের একদিক দিয়ে আমি বিদ্যুতের দাম দিচ্ছি, আরেক দিক দিয়ে বিদ্যুতের আমি যথাযথ সময় পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না। তবে একটা বিষয় আমি বলবো যে গ্রামের মানুষ মানে যেই সমস্যা পড়েছে, সেই তুলনায় আমরা শহরের মানুষ অন্তত এর থেকে অনেক বেটার আছি। গ্রামে তো বিদ্যুৎ আসবে কখন সেটারই কোনো পাত্তা নাই। আমাকে প্রতিনিয়ত ফেসবুকে অনেকে বলতেছে যে আপনারা এটা নিয়ে কেন কথা বলেন না, আপনারা কি ভয় পান সরকারের? তো আপনারা সরকারের দালালি করেন না, হয়তো বা বলতে অসুবিধা কি? কিছুক্ষণ আগে আমাকে একজনে কমেন্ট করছে, আমি যে হ্যাঁ, আমি তো সরকারের ভয় পাই, আমি তো কমেন্ট করতে পারছি না। তা আপনি করেন, হ্যাঁ, আপনার দলের লোকদেরকে বলেন, জামাতি বট এগুলা, তো আমি তাদেরকে দিয়ে করেন। আপনি একবার বলেন যে আমার সাহসই না এগুলো বলার, আবার আমাকে দিয়ে বলাতে বলতেছেন, তা আপনি নিজে কিছু করেন। সো ও কেন বলতেছে বা আদার্স কেন বলতেছে? কারণ তারা সাফারার। তারা দেখেছে যে এর আগেও অতীতেও দেখা গেছে বিএনপি যখন ক্ষমতা আসে বিদ্যুৎ খাতের নড়বড়ে অবস্থা হয়। অতীতে যে মানে 2001 থেকে 6 যে মন্ত্রী ছিলেন, তাকে আবার এই দায়িত্ব দেওয়া হয়েছে, তখনও তো উনি কোনো সফলতা দেখাতে পারেন না। আমার খুব ঘনিষ্ঠ লোক মাইন্ড করবে হয়তো, তো এখনও তো কিছু দেখাতে পারছে না। তার মানে কোথাও না কোথাও ব্যবস্থাপনার ত্রুটি আছে, আর বৈশ্বিক ঝামেলা তো রয়ে গেছে। তো সেগুলো সরকার কিভাবে করবে, মানে ওভারকাম করবে, সেটা যারা এর ভেতরে আছে তারা বলতে পারবে। আমরা তো ওই ভেতরের তথ্যও জানি না, ওই ম্যানেজমেন্ট প্রক্রিয়া নাই, দুনিয়ার সব বিষয়ে তো আর আমরা বিশেষজ্ঞও না। যাদেরকে বিশেষজ্ঞ রেখেছে তারা এটার ওভারকাম করার জন্য দিতে হবে। আমরা শুধু চাই যে সমস্যার সমাধান করতে হবে, আর আপনি কেন সমাধান করতে পারছেন না, আপনার সমস্যা কি, সেটাও জনগণকে একটু খুলে বলেন। জনগণ একটু বুঝুক যে কী কারণে। আপনি বলে দিলেন গ্রাম অঞ্চলে বিদ্যুৎ পায় না কেন, কারণ গ্রাম অঞ্চলের বিদ্যুৎ লাইনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দীর্ঘ, তো মাঝখানে যদি ডিসরাপশন হয় এটা ঠিক করতে করতে টাইম চলে যায়। এই এত ছেলে খেলানো, মানে ছেলে ভুলানো বয়ান পাবলিক আর নিবে? এটা তো নিচ্ছে না। এবং আপনি আজকে বললেন যে তারা সেফটির জন্য পুলিশ চাচ্ছে। আমিও একটা নিউজে দেখলাম পল্লী বিদ্যুৎ দাবি করতেছে যে আমাদেরকে করেন, কারণ তাদের বহু অফিসে হাঙ্গামা করতেছে। তারা নিজেরাই এটা শিকার, তারা নিজেরাই আতঙ্কে আছে যে কি হবে। তো
তো পরিস্থিতি যদি এটা হয় তাহলে তো অন্য কর্ম থেকে তো এটার উপরে সরকারের বিশেষ নজর দেওয়া যে উচিত। আপনার কাছে প্রথম দিকে একটা প্রশ্ন ছিল যে এই যে ধরেন হামের ব্যাপারেই আসছি আবার, যে হামে ধরেন আপনার শিশুগুলো মারা যাচ্ছে, যে আপনারা বলছিলেন আলোচনায় আসছে যে এর আগে যে সরকার আপনার যে প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী ওনারা যখন ক্যাম্পেইনটা করার কথা করেন নাই, ফলত আপনার এটা ব্যাপকভাবে ছড়িয়েছে। কিন্তু আমরা তো সেরকম কোনো আন্দোলন দেখলাম না, বা আন্দোলন বা অভিযোগের তীর কিন্তু আপনার ওই ইন্টারিম গভর্নমেন্টের দিকে দেখলাম না কোনো দলেরই। এটার মূলত কারণ কি? ওনারা কি দায়মুক্তি দিলেন? মূলত কারণ হচ্ছে যে সরকার যদি এটা নিয়ে করেন, সরকার, আমি তো আপনাকে বলেছি, ইউনূসকে কোনো না কোনোভাবে দায় মুক্তি দিয়ে দিয়েছে সমস্ত কার্যক্রমে মনে হয়, কারণ এটা নিয়ে কোনো মামলা নিচ্ছে না। আর বাকি আছে কি এনসিপি এবং জামাত, এরা তো ইউনূসের পোষ্য, এদের ইউনূস তো এদের দ্বারাই ছিল, এদেরকে তো ক্ষমতা হৃষ্টপুষ্ট করেছে, যে আর 3 সিট নেওয়ার ক্ষমতা ছিল না মনে করেন কথায় কথায়, এগুলার সংসদে এনে দিয়েছে এবং অনেকের এরা সংসদে গিয়েছে অবৈধভাবে। ভোট যেটা হয়েছে সেটা অনেকে মনে করে যে এটা অবৈধ ভোট হয়েছিল, অবৈধ মানে ইঞ্জিনিয়ারিং করে পাশ করানো হয়েছে। বিশেষ করে ঢাকায় 2টা আসনের কথা বলা হচ্ছে। এনসিপির যে যার ইউনিয়ন পরিষদে যে তার ক্ষমতা নাই, এগুলো যখন সংসদে যায় তখন মানুষের কোশ্চেন দেখা দিয়েছে। এবং জামাতের যে সমস্ত প্রার্থীগুলো জিতেছে ওই একই অনেকগুলো প্রার্থী আছে, আপনি দেখবেন যে এখন তো বুঝে গেছে মানুষ যে এদের তো একটা বিরোধী দল চালানোরও ক্ষমতা নাই। এরা সরকারে গেলে কি করবে? এদের সরকারে কাকে পিক করবে? যে সরকার চালানোর জন্য তো কিছু লোক লাগে, তাহলে জামাতের ওই লোকগুলো কোথায়? ওই লোকগুলো তো নাই, এবং এনসিপিরও নাই। কিন্তু ওরা বরাবর তো বলে ওরা বেশ প্রশিক্ষিত, ওরা পড়াশোনা করা মানুষ, ওরা বেশ সামর্থ্যবান সরকার চালানোর জন্য, ওরা তো ঘোষণা দিয়েছে অনেক। ওরা সরকার চালানোর যদি সামর্থ্য হয়, এক সংসদেই তো চালাতে পারে না। সংসদেই তো ওদের কাজ। ওরা মনে করছে যে রাস্তায় সন্ত্রাস আর রাস্তায় তরুণদের করে বিভ্রান্ত করে যদি আন্দোলন জিতে যায়, মনে হয় যেন সব জায়গায় পারবে। কিন্তু সরকার চালানো একটা জিনিস আর আন্দোলন আরেকটা জিনিস, সেটা তাদের বোঝা উচিত। যতদিন এটা না বুঝবে ততদিন তরুণরাই বরং হবে, হতাশায় ভুগবে। আমরা আবার ফিরে আসি, যে আমরা আমাদের যে চাওয়া পাওয়া ছিল সেটা এরা পূরণ করতে পারে না। আপনি যেটা বলছিলেন যে ইউনূসের বিরুদ্ধে কেন তাহলে কথা বলছেন, তো কথা বলবে কে? কারণ যারা কথা বলতো তাদেরকে আপনি বাক স্বাধীনতা হরণ করে ফেলেছেন। টোটাল একটা বাংলাদেশের একটা বুদ্ধিভিত্তিক যারা কাজ করে, যারা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করে, যারা সমাজের চিন্তক, তাদেরকে আপনি স্বৈরাচারের দোসর বানিয়ে আপনি ঘরে ঢুকিয়ে দিয়েছেন। আমরা 2-4 জন যখন বলতে গেছি আমাদেরকে বলতেছেন ওরা ফেরত আসছে, স্বৈরাচারের দোসররা ফেরত আসছে হাম বিশেষজ্ঞ হয়ে। হ্যাঁ, কারণ ওরা যে ইউনূসের দালালি করছে, ইউনূসকে সেভ করার জন্য করছে, আবার এই বোকা জনগণ এগুলো হয়তো বুঝতেছে না। তো তার মানে ইউনূস টোটাল একটা সেফটি পেয়ে যাচ্ছে, তার সাথে সরকারও তাকে কিছু করছে না, বিরোধী দলও করছে না, এবং সাধারণ মানুষ যারা এটার বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে ট্যাগ দিচ্ছে হাম বিশেষজ্ঞ হিসাবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে শেষ প্রশ্ন, 30 সেকেন্ডে যদি একটু আপনি আনসার দেন। সেটা হচ্ছে যে এই যে ধরেন ভোক্তা তো আমরা সাধারণ জনগণ ভোক্তা হিসেবে আমাদের তো আসলে এত কিছু জানার দরকার নেই। কোথায় ইলেকট্রিসিটি, কোথায় গ্যাস লাইন, কোথায় পাইপ লাইন, কোথায় বিদ্যুতের লাইন কত বড়, সেটা বিষয় না। আমরা কি তাহলে এইভাবে সাফার করে যাব? আমাদের তো করতে হচ্ছে, কিন্তু আপনি যেটা বলছেন যে জানার একটা দরকার আছে। কারণ আপনি আজকে আমার বাড়িতে 24 ঘন্টায় বিদ্যুৎ নাই, তো কোথায় ডিসরাপশনটা কোথায় হয়েছে সেটা সরকারের তরফ থেকে তো বলতে হবে। আপনি তো বলছেনই না, আপনি তো আমাকে অন্তত সান্ত্বনা দেবেন, বাবা তুমি যে বিদ্যুৎটা পাচ্ছ না তার কারণ হচ্ছে এইটা, ওই জায়গায় ওই স্টেশনটা নষ্ট হয়ে গেছে, বা জাতীয়ভাবে আমার এই সমস্যা হয়েছে, বিদেশে যে আমি স্টক থেকে কিনে আনার যে সমস্ত সুবিধাগুলো থাকে, আমার জ্বালানি কিনতে যেমন সমস্যা হচ্ছে, আবার কতগুলো জায়গা তো আছে যেখান থেকে আপনি তাৎক্ষণিকভাবে কিনে নিতে পারেন, সেই জায়গায় আপনার রিজার্ভে কোনো সংকট আছে কিনা, সেই জন্য হয়তো আপনি পাচ্ছেন না, এবং 2 টাকার জিনিস তখন 4 টাকা দিয়ে কিনতে হয়। তো এই বিষয়গুলো সরকারের একটু জানানো উচিত। সরকার যদি এমন ভাব ধরে থাকে যে আমি বিশেষজ্ঞ লোক আছে আমার এখানে, সরকার জানাচ্ছে, আমরা পত্রপত্রিকা তো জানছি যে আসলে 2টা বড় যে আমাদের টার্মিনাল আছে, আপনার ওই যে এলএনজি টার্মিনাল, দুটোর একটা নষ্ট হয়েছে, সেটা তো আজকে 15 দিন ধরে শুনতেছি। এটা হয়তো কতদিন চলবে? আনিস ভাই, আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনি আমাদের সাথে সময় দিলেন।
আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনার সাথে একদম শেষ 1 মিনিটে একটু বলবেন যে এই যে সামগ্রিকভাবে শুধুমাত্র অ্যাওয়ারনেসটাই কি আসলে আমাদের জন্য যথেষ্ট, যে এই যে খাদ্য নিরাপত্তার কারণে, নাকি এর বাইরেও আমাদের কিছু করার আছে? এর বাইরে তো অবশ্যই করার আছে। মানে অ্যাওয়ারনেস বলতে আসলে শুধুমাত্র আমরা সচেতনতার কথা তো আমরা কিছুক্ষণ আগেও বললাম যে নিজ পারিবারিকভাবে যতটুকু সচেতন আমরা হওয়ার চেষ্টা করছি, সেফ থাকার চেষ্টা করছি, কিন্তু এর পরে যেটুকু আছে সেটুকু কিন্তু আমাদের হাতে নেই। সেটুকুর যে সেফটি থাকার সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে আসতে হবে। হ্যাঁ, আপনি পরিষ্কারভাবে বলেছেন, একদম। কিন্তু আপনার ধরেন একজন ব্যবসায়ী যিনি প্রান্তিক লেভেলে কিছুই জানেন না, কীটনাশকের কোনো কিছুই জানেন না, ঔষধের কোনো কিছুই জানেন, উনি সাজেস্ট করে বসে আছেন, প্রেসক্রিপশন করছেন, এই ক্ষেত্রে কি করবে এই সরকার? ক্ষেত্রে কাউন্সেলিং করতে হবে, এখানে ব্লক করে করে কাউন্সেলিং করতে হবে এবং শক্তভাবে আইনের প্রয়োগটা দেখাতে হবে যে তুমি এইভাবে করতে পারো না। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।